রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়তে গিয়েই বাকি ইউরোপকে উপেক্ষা করছেন এরদোয়ান, মন্তব্য বিশ্লেষকদের। তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে ড্যানিশ প্রধানমন্ত্রীর বৈঠক স্থগিত। উত্তরপ্রদেশে জেতার পর ভারতের গোয়া ও মণিপুরেও জোট সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিজয় র্যালিতে প্রধানমন্ত্রী মোদীকে দলীয় সংবর্ধনা। মার্কিন বাহিনীর পর এবার সিরিয়ার মানবিজের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ প্রেসিডেন্ট আসাদের। এবং মার্চেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। তুষারপাতে বিপর্যস্ত চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কাল তুষার ঝড় আঘাত হানবে নিউ ইয়র্কে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। জার্মানি ও নেদারল্যান্ডসকে নাৎসিবাদী দেশ বলায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এরদোয়ানের বক্তব্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুরস্কের বৈরিতা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়তে গিয়েই বাকি ইউরোপকে উপেক্ষা করছেন এরদোয়ান। গণভোটের পক্ষে র্যালি আয়োজনে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেওয়ার জের ধরে তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের বিরোধ আরও তিক্ততায় রূপ নিয়েছে। নেদারল্যান্ডসে তুর্কি বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই দেশের নেতারা। তীব্র সমালোচনা, পাল্টা সমালোচনার পাশাপাশি হুমকি দেন পরস্পরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের। তুরস্কের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করায় ডাচ সরকারের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেন, এর জন্য চরম মূল্য দিতে হবে নেদারল্যান্ডসকে। তুরস্ক ডাচ সরকারকে আন্তর্জাতিক কূটনীতি শেখাবে বলেও মন্তব্য করেন তিনি। নেদারল্যান্ডস ইউরোপের অন্য সব দেশের মতো নয়। তারা তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বড় বড় ছবক দেন। তারা আমাদেরও গণতন্ত্র শেখান, কিন্তু তাদের দেশে এটা কি হলো? আমি ভেবেছিলাম নাৎসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু তা ছিল ভুল। পশ্চিমে এখনো নাৎসিবাদ রয়ে গেছে। তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন ডাচ প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন একটি রাজনৈতিক সমাবেশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট যা বলেছেন তা কোনোভাবেই গ্রহণ করা যায় না। নেদারল্যান্ডস নিয়ে তিনি একের পর এক যেসব মন্তব্য করে যাচ্ছেন তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নেদারল্যান্ডস কখনোই আঙ্কারার সঙ্গে খারাপ আচরণ করতে চায় না। অন্য দেশের রাজনৈতিক কর্মসূচির প্রভাবে আমার দেশের মানুষ ভোগান্তির শিকার হবে, তা মেনে নেওয়া যায় না। একই দিন নেদারল্যান্ডসকে ফ্যাসিবাদের রাজধানী বলে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ কাভুসোগলু। ডাচ সরকার ক্ষমা না চাইলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন তিনি। নেদারল্যান্ডসকে নাকি গণতন্ত্রের রাজধানী বলা হয়? আমি বলবো নেদারল্যান্ডস ফ্যাসিবাদের রাজধানী। দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, ইউরোপের নাৎসিবাদী দলগুলোর সঙ্গে ডাচ সরকারের কাজের কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। তাদের নির্বাচনে আমাদের সমাবেশ কেন প্রভাব ফেলবে? তারা আমাদের একজন মন্ত্রীকে বের করে দিয়েছে, এমনকি তাকে আমাদের কূটনীতিকদের অফিসে প্রবেশ করতে দেয়নি। এটা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। তুর্কি প্রেসিডেন্ট জার্মানি ও নেদারল্যান্ডসকে ন্যাৎসিবাদী দেশ বলায় এর সমালোচনা করেছেন ইউ নেতারাও। বিবিসির খবরে বলা হয়, এরদোয়ানের বক্তব্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুরস্কের বৈরিতা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। এরদোয়ানের পক্ষে প্রচারণার জন্য স্টকহোমে একটি মিলনায়তন ভাড়া দেওয়ার পর তা বাতিল করেছে প্রতিষ্ঠানটির মালিক। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে এরদোয়ান বেশি মনোযোগী হওয়ায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুর্কি সম্পর্কে যে ভাটা পড়ছে সেটা তিনি খেয়াল করছেন না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নেতৃত্বে গোয়ায় জোট সরকার গঠন করতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। মণিপুর বিধানসভারও সংখ্যাগরিষ্ঠ ৩১ জন বিধায়কের সমর্থন লাভের দাবি করেছে দলটি। এই দুই রাজ্যে কংগ্রেস বেশি আসনে জয় পাওয়ার পরও বিজেপি ক্ষমতার জোরে সেখানে সরকার গঠন করছে বলে অভিযোগ করেছেন বিরোধী নেতারা। এদিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে নতুন ভারত গড়ার সূচনা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিধানসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর দিল্লির রাজপথে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ বিধানসভায় জয়লাভে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিজয়ে রোববার রাজধানীতে এক বিজয় র্যালির আয়োজন করেন তারা। পরে জনসভায় দেশবাসীর স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। নতুন ভারত প্রতিষ্ঠার স্বপ্ন এখন আর অধরা নয়। নারীরা আজ অনেক সচেতন, যুব সমাজ তাদের ভাগ্যের পরিবর্তন চায়। দারিদ্রতা কাটিয়ে উঠে আমরা উন্নতির দিকে ধাবিত হচ্ছি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলকে আমরা ভারতের নতুন ভিত্তি হিসেবে দেখছি। রাজনীতির মাঠে উত্তরপ্রদেশের মতো গোয়া ও মণিপুর ততটা গুরুত্বপূর্ণ না হলেও বিজেপি কংগ্রেস ক্ষমতার লড়াইয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এ দুই রাজ্য। মণিপুর বিধানসভার 60 আসনের মধ্যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ 28টি আসন ও গোয়ায় 40 আসনের মধ্যে 17টিতে জয় পেয়েছে। কোনো দলই জয়ের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও বিজেপি কংগ্রেস থেকে কিছু আসন কম পেয়েও অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে যাচ্ছে। এরই মধ্যে গোয়ার গভর্নর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার তার শপথ নেয়ার কথা রয়েছে, আর এজন্য তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী 15 দিনের মধ্যে পারিকরকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বলে জানায় গণমাধ্যম। এ অবস্থায় বিজেপির বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের ফলাফল চুরি করার অভিযোগ তুলেছে কংগ্রেস। দলটির প্রবীণ নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম এক টুইটার বার্তায় বলেন, দ্বিতীয় অবস্থানে থেকে বিজেপির জোট সরকার গঠনের কোনো অধিকার নেই। তবে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দুদিন পর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বড় পরাজয়ের বিষয়ে মুখ খুললেন দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। নির্বাচনে পরাজয়ের জন্য তার ছেলে বিদায়ী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কিংবা অন্য কাউকে দোষারোপ না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জর্জিয়ায় পুলিশের সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ, আহত অন্তত 20। ইতালিতে অভিবাসী বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মার্কিন বাহিনীর পর এবার আইএস বিরোধী লড়াই জোরদার করতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। একই সঙ্গে সেখানে অবস্থান করছে রুশ সমর্থিত সিরীয় বাহিনীও। সিরিয়ায় গেল বছর 650-রও বেশি শিশু যুদ্ধ ও বোমা হামলায় নিহত হয়েছে জানিয়ে 2011 সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর শিশু মৃত্যুর এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে ইউনিসেফ। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো সিরীয় সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমা নাগরিকদের কাছেও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে অবস্থিত জাবরিন রেল স্টেশনের বেশিরভাগ প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হলেও শনিবার এই স্টেশনেই ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায় বহু সিরীয়কে। 5 বছরের সংঘাত আর সংঘর্ষের শেষে আলেপ্পো শত্রুমুক্ত হওয়ার পর শহরটির রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় এদিন ট্রেনে করে নিজ বাড়িতে ফিরতে দেখা যায় শহর ছেড়ে পালিয়ে আসা বাসিন্দাদের। 2 বছর আগেও আমরা যাতায়াতের জন্য বাস ছাড়া অন্য কিছুর কথা ভাবতে পারতাম না। সংঘাত আর সংঘর্ষের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তখন আমরা বাসে যাতায়াত করতাম, কিন্তু এখন আবারও ট্রেনে যাতায়াত করতে পেরে সত্যিই ভালো লাগছে। একদিকে যখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আলেপ্পোর জীবনযাত্রা, অন্যদিকে তখন উত্তরাঞ্চলীয় আরেক শহর মানবিজে আইএস বিরোধী অভিযানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। মার্কিন বাহিনীর পর এবার অভিযান পরিচালনা করতে শহরটির কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছে রুশ বাহিনী এবং রাশিয়া সমর্থিত সিরীয় বাহিনী। শনিবার মানবিজের পশ্চিমে অবস্থিত জাব আল হামরার একটি সামরিক কেন্দ্রে সিরীয় এবং রুশ উভয় বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। আইএস বিরোধী লড়াইয়ের জন্য মানবিজে অবস্থান করছে মার্কিন সমর্থিত আসাদ বিরোধী দুটি বিদ্রোহী গ্রুপও। এ অবস্থায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে বলেছে, সিরিয়ায় গেল বছর সংঘাত আর সংঘর্ষে শিশু মৃত্যুর হার ছিল সর্বোচ্চ। এবছর অন্তত 652 জন শিশু নিহত এবং প্রায় 700 আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে অন্তত 255 জন শিশু স্কুলের ভেতরে কিংবা স্কুলের কাছে বিমান হামলায় নিহত হয়। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, পশ্চিমা গণমাধ্যমগুলো ক্রমাগতভাবে তার সরকারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে যাচ্ছে। শনিবার দামেস্কে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এমন মিথ্যাচারের কারণে এসব গণমাধ্যম পশ্চিমা দেশগুলোর নাগরিকদের কাছেও গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মন্তব্য করেন আসাদ।
অন্যয় কর্মকার, সময় সংবাদ। ব্রিটেনের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে রাশিয়া নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। রোববার ব্রিটেনের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ব্রিটেনের কাছে কোনো তথ্য প্রমাণ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলেও রাশিয়া এমনটি করতে পারে বলে আশঙ্কা তার। রাশিয়ার ব্রিটেনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানোর কোনো তথ্য প্রমাণ আমাদের এই মুহূর্তে নেই, কিন্তু ব্রিটেনের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে এমন প্রমাণ আমাদের কাছে আছে। মন্টেনেগ্রো এবং ইউক্রেনে কি হয়েছে তা আমরা সবাই জানি। দেশ দুটিতে অস্থিতিশীলতা তৈরির পেছনে যে রাশিয়ার হাত ছিল তা আজ সবারই জানা। এই মার্চ মাসেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাবু ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। একই সঙ্গে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। এদিকে মিনেসোটা ও সাউথ ডাকোটার পর আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে তুষার ঝড় আঘাত হানবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার ঘরবাড়ি রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় একই দৃশ্য উত্তর ক্যারোলাইনারও, তবে গেল 3 বছরের মধ্যে এই এলাকাটিতে এবারই প্রথম তুষারপাত। ঠান্ডায় জুবুথুবু নিউ ইয়র্কবাসী। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বছরের সবচেয়ে বড় তুষার ঝড় স্টেলা আঘাত হানবে শহরটিতে। এ সময় ন্যূনতম 12 থেকে 18 ইঞ্চি তুষার রেকর্ড করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে 1960 সালের পর মার্চ মাসে এমন তুষার ঝড়ের রেকর্ড এবারই প্রথম। আর তাই ঝড়ের খবরে মুষড়ে পড়েছেন প্রবাসীরা। এবছর নিউ ইয়র্কে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এমন মার্চ মাসের এমন মুহূর্তে অন্য বছর এমন ঠান্ডা পড়েনি। তো এবছর ঠান্ডা প্রচন্ড পড়ার কারণে আমাদের ব্যবসার যে অবস্থা সেটি বর্তমানে খুব স্লো যাচ্ছে। গত বছর এত ঠান্ডা ছিল না, তো এই বছর তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়তেছে। তো এর ফলে আমাদের জীবনযাত্রার মান দিন দিন আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে। ভারী তুষারপাতে বেহাল চীনের উত্তর পশ্চিমের গংশু প্রদেশের বিস্তীর্ণ এলাকা। এতে বিড়ম্বনায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে চলাচলের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অনেকে আগুন পোহাতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে হিমাচল প্রদেশের সিমলা সহ বেশ কিছু সড়কে বরফ জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। ফোনে হুমকি পাওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিরা চরম আতঙ্কে দিন পার করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। গেল বৃহস্পতিবার ইহুদিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকির পর আতঙ্কের মাত্রা আরো বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এখন পর্যন্ত ইহুদিদের 128 বার নানা ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্তে এফবিআই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এসব হুমকিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছে পুলিশ। রোববার ইহুদি কমিউনিটির 140 জন নেতা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বরাবর একটি প্রতিবেদন দাখিল করে বিভিন্ন সময় তাদেরকে হুমকি দেওয়ার কথা জানান। এর আগে গেল সপ্তাহে ইহুদিদের নিরাপত্তার জন্য ফেডারেল গভর্নমেন্টকে সহযোগিতার আহ্বান জানান অন্তত 100 জন সিনেটর। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাটর্নির পদ থেকে বরখাস্ত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রীত বারারার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেন বলে হোয়াইট হাউস কর্তৃপক্ষের বরাত জানায় গণমাধ্যম। এনডিটিভি জানায়, বিগত দিনে প্রীতের দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ ও পরবর্তী জীবনে তার মঙ্গল কামনা করে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না পাওয়া নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল অ্যাটর্নি প্রীত তার সঙ্গে কথা বলেননি। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেলের নির্দেশ মোতাবেক পদত্যাগে অস্বীকৃতি জানানোয় শনিবার তাকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। এদিকে জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টিভ কিং মুসলিম বিরোধী ডাচ রাজনীতিক গ্রিট ওয়াইল্ডের পক্ষে কথা বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। জেরুজালেমে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির এক পুলিশ কর্মকর্তা দাবি করেন, সোমবার ওই যুবক 2 পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা করলে গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই নিহত হয় ফিলিস্তিনি যুবক। হামলায় 2 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
এর আগে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। 2015 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 238 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। আর ফিলিস্তিনি নাগরিকদের হাতে 160 জন ইহুদি নিহত হয়েছে। এখন পর্যন্ত পশ্চিম মসুলের 40% অঞ্চল আইএস মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার সংবাদ মাধ্যমকে তারা আরও জানায়, সর্বশেষ অভিযানে ইরাকি যৌথ বাহিনী বাদুসের কাছে মসুল শহর থেকে বের হওয়ার অন্যতম প্রধান একটি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে জঙ্গিরা শহরের উত্তরাঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন একজন উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা। চারিদিকে কেবলই ধ্বংসস্তূপ, দেখে বোঝার উপায় নেই এটি একটি জাদুঘর, যেখানে রাখা ছিল ঐতিহাসিক প্রাচীন সভ্যতার বহু নিদর্শন। 2.5 বছর আগে মসুলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দানাদান এলাকা দখলের পর জাদুঘরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালায় আইএস জঙ্গিরা। সম্প্রতি অঞ্চলটি আইএস মুক্ত করেছে ইরাকি যৌথ বাহিনী। এখানে আশিরীয়, ব্যাবিলিয়নীয়, রোমান, মিশরীয় ও পারস্য সভ্যতার বহু নিদর্শন রাখা ছিল। জঙ্গিরা সব তছনছ করেছে। এখানকার অনেক শিল্পকর্ম লুট ও পাচার করেছে, আর যা পাচার করতে পারেনি তা ধ্বংস করে দিয়েছে। জাদুঘরের লাইব্রেরিটিও জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে। গেল সপ্তাহে আইএসের কাছ থেকে পুনর্দখল করা মসুলের উপকণ্ঠের বাদুসে গণকবরটিতে অন্তত 500 মানুষের মরদেহ রয়েছে বলে জানিয়েছে তারা। 2014 সালে কারাগারটি দখলের পর আইএস সদস্যরা 6 শতাধিক শিয়া মুসলমানকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। মসুলের দক্ষিণাঞ্চল দখলের জন্য আইএসের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ও জঙ্গিদের চোরাগোপ্তা হামলা অব্যাহত থাকায় প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘের হিসেব অনুযায়ী গেল 10 দিনে ওয়াদি হাজার ও বাদজাদিদ এলাকা থেকে সরে গেছে প্রায় 40,000 বেসামরিক লোক। আমাদের উপর চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। জঙ্গিরা নারী শিশু কাউকেই রেহাই দিচ্ছে না। চোরাগোপ্তা হামলা থেকে বাঁচতে আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে পালাচ্ছি। ত্রাণকর্মীর বেশ ধরে জঙ্গিরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। আমাদের একজনকে বলে তা বিতরণ করতে। তারপর গুদামের দরজা খোলা মাত্রই সেখানে বিস্ফোরণ হয়। এতে অনেকে মারা যায়, তাদের মধ্যে শিশুও ছিল। সংঘর্ষ চলছে মসুলের পশ্চিমাঞ্চলেও। নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে গেলেও এর মধ্যেই 1/3 বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস। ইরাকি যৌথ বাহিনীর দাবি, জঙ্গিদের কাছ থেকে মসুলের 40টির মধ্যে 17টি জেলা পুনর্দখল করেছে তারা। মসুল শহর থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে সর্বশেষটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি যৌথ বাহিনী। এক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা জানান, ইরাকের 9ম ডিভিশন মসুলের উত্তর পশ্চিমে বাদুসের কাছে সড়কটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে জঙ্গিরা উত্তরাঞ্চলীয় এলাকায় ফাঁদে আটকা পড়েছে। তাদের অচিরেই ধ্বংস করা হবে বলেও মন্তব্য করেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। কমলা কালো রঙের রাজকীয় প্রজাপতি উড়ে বেড়াচ্ছে মেক্সিকোর পার্কে। বিরল প্রজাতির এসব মোনার্ক দেখতে পর্যটকদের ভিড়। ইথিওপিয়ায় একটি ময়লার স্তূপ ধসে অন্তত 48 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ। রাজধানী আদ্দিস আবাবার কোশে এলাকায় বিশালাকার ওই ময়লার স্তূপ ধসে পড়ে। এতে মুহূর্তেই চাপা পড়ে অন্তত 30টি অস্থায়ী বসতঘর। শনিবারের ওই দুর্ঘটনার পর থেকে অভিযান চালিয়ে 37 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার সময় ওই স্থানে অন্তত 150 মানুষ ছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাজধানীর মেয়র। ওই এলাকাটি প্রায় 50 বছর ধরে রাজধানীর মূল আস্তাকুঁড় হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর্জেন্টিনার ওলাভারিয়া শহরের একটি রক কনসার্টে পায়ের নিচে চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। রোববার খোলা আকাশের নিচে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হলে বহু মানুষের সমাগম হয়। এক পর্যায়ে মানুষের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আয়োজকদের মতে ছুটি থাকায় ওই রাতে অন্তত 3 লাখ মানুষ সমবেত হয়েছিল। জনপ্রিয় কালার্স, ইন্ডিও ও সোলারি ব্যান্ডের পারফরমেন্স ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে সোলারি ব্যান্ড মঞ্চে উঠলে লাখো মানুষ সেদিকে ভিড় করলে পদদলিত হয় অনেকে। হাইতির গোনাইভেস শহরে একটি শোভাযাত্রা চলাকালে চলন্ত বাসের চাপায় অন্তত 38 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকে।
পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার গোনাইফেজ শহরে ঐতিহ্যবাহী রাড়া উৎসব উপলক্ষে স্থানীয়রা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ঠিক ওই মুহূর্তে যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস চালক পালানোর চেষ্টা করলে বাসের নিচে চাপা পড়েন বহু মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রী বোঝাই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় কর্তৃপক্ষ এতে বাধা দেন। ঘাতক বাস চালক সহ সব যাত্রী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার রাতে কেন্ট উড শহরে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, বেপরোয়া গতির একটি গাড়িকে থামার জন্য সংকেত দেয় পুলিশ, কিন্তু এতে সাড়া না দিয়ে গাড়িটি গতি বাড়িয়ে দেয়। পরে বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন ওই গাড়ির এক যাত্রী এবং অন্য এক গাড়ি চালক। গাড়িটির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় 6 বাসিন্দাকে আটকের জেরে জর্জিয়ায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। বেলারুশে সরকারের আরোপ করা কর নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে শত শত মানুষ। সিঙ্গাপুরে পানির দাম 30% বাড়ানোর ঘোষণায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অনেক মানুষ। উবারের ট্যাক্সি ব্যবসা বাতিলের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ট্যাক্সি শ্রমিকরা। ইতালিতে অভিবাসী বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে ভারতের এক জেলেকে হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত। ইতালির নেপলসে অভিবাসী বিরোধীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। অভিবাসী বিরোধী এ বিক্ষোভে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জও করে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। জর্জিয়ার বাটুমি শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। শহরটি থেকে 6 বাসিন্দাকে আটকের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বেলারুশে সরকারের কর নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে শত শত মানুষ। সম্প্রতি দেশটির সরকার খণ্ডকালীন চাকুরিজীবীদের উপর কর আরোপের সিদ্ধান্ত নিলে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। দক্ষিণ আফ্রিকায় উবারের ট্যাক্সি ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশো ট্যাক্সি শ্রমিক। তাদের দাবি, উবারের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সিঙ্গাপুরে পানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। স্পিকার কর্নারে শতাধিক মানুষ জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ করে। সম্প্রতি দেশটির সরকার পানির দাম 30% বাড়ানোর ঘোষণা দেয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে ভারতের এক জেলে নিহতের ঘটনায় তামিলনাড়ুতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। আফরিন জেরিন, সময় সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যের একটি গ্রামে মিয়ানমারের সেনারা অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাজ্যের তেং নৌপাল জেলার হোলেন ফাই গ্রামে হঠাৎই ঢুকে পড়ে মিয়ানমারের সেনারা। এ সময় তারা কয়েকটি সমিলে হামলা চালিয়ে মিলগুলোর যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন গ্রামবাসী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার বিক্ষোভ সমাবেশ করেন কয়েকশো গ্রামবাসী। এছাড়াও হোলেন ফাই গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনেরও দাবি জানান তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে হোলেন ফাই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সীমান্তে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। শান প্রদেশের উপজাতীয় সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সম্প্রতি বেশ কয়েকজন হতাহত হয়। সীমান্তে ছেড়ে চীনে পালিয়ে যায় প্রায় 20,000 মানুষ। এই ঘটনায় চীনা সীমান্তেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানায় বেইজিং। এই অবস্থায় আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতিতে পৌঁছা সম্ভব না হলেও চলমান সংকট আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছে চীনের পররাষ্ট্র দপ্তর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এ একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় কারখানাটিতে আগুন লাগে। এতে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকার আকাশ। অগ্নিকাণ্ডের ফলে বন্ধ রাখা হয়েছে সেখানকার রাস্তাঘাট। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর 190 জন কর্মী কাজ করে যাচ্ছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে যাওয়া কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভূগর্ভে 1200 কোটি ব্যারেল জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে বলে ঘোষণা দিয়েছে স্প্যানিশ জ্বালানি কোম্পানি রেপসল ও মার্কিন কোম্পানি আর্মস্ট্রং এনার্জি। গেল 3 দশকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার এটি। 2021 সালের মধ্যে উত্তোলন শুরু করার কথা জানিয়ে রেপসল ও আর্মস্ট্রং এনার্জি কর্তৃপক্ষ বলছে, এই খনি থেকে দৈনিক 1,20,000 ব্যারেল তেল উত্তোলন সম্ভব। তবে ওপেকের উত্তোলন কমানোর সিদ্ধান্তে এ সন্ধানের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্বালানির দরপতনের কারণে উত্তোলন কমানোর সিদ্ধান্তের সময়ে নতুন করে তেলের সন্ধান পাওয়া ভোগান্তি সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন তারা। পাকিস্তানের করাচিতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা। রঙের উৎসবে মেতেছে পাকিস্তানের সনাতন ধর্মাবলম্বীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ যোগ দেয় এই হোলি উৎসবে। নাচে গানে জমজমাট দোল উৎসবের আসর। এদিকে হোলি উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রামায়ণ অনুসারে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে রাধার সঙ্গে রং খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনা থেকেই এই উৎসবের উৎপত্তি। তাই ভক্তরাও একে অপরকে আবির মাখিয়ে উদযাপনে মেতে ওঠেন হোলি বা দোল উৎসবে। বসন্তের শুরু থেকেই মেক্সিকোর পার্কগুলো ভরে ওঠে কমলা ও কালো রঙের হাজারো মোনার্ক বা রাজকীয় প্রজাপতিতে। দৃষ্টিনন্দন এসব প্রজাপতি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা ভিড় জমান মেক্সিকোর ওকাম্পো ইকো পার্কে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এই প্রজাপতির সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। প্রজাপতি প্রকৃতির বর্ণিল সব রং নিয়ে ফুল লতা পাতায় জীবনের সুর ছড়াতে এর স্বপ্নীল উড়ান। বসন্তের শুরুতে মেক্সিকোর ওকাম্পো রোসারির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে হাজারো প্রজাপতির রাজকীয় রং তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ। কমলা, কালো ও সাদার মিশেলে প্রজাপতির বিশেষ এই প্রজাতি যে রাজকীয়, তাই তো গবেষকরা এর নাম দিয়েছেন মোনার্ক বাটারফ্লাই। প্রতি বছর শীতের শুরু থেকে বসন্তের শেষ ভাগ পর্যন্ত কানাডা থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেক্সিকোর পার্কগুলোয় অতিথি হয়ে আসে মোনার্ক প্রজাপতিরা। আর তখন পর্যটকদের কাছে এই পার্কগুলো হয়ে ওঠে রূপকথার রাজ্য। তবে পরিবেশবিদদের দাবি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা ধরনের বিপর্যয়ের কারণে দিন দিন মেক্সিকোর পার্কগুলোতে মোনার্ক বাটারফ্লাইয়ের সংখ্যা অনেকটাই কমে এসেছে। 2016 থেকে 17 সালে বিশ্ব বন্যপ্রাণী তহবিল WWF, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এক জরিপ পরিচালনার পর এ দাবি করে। মোনার্ক বাটারফ্লাইয়ের প্রজননের জন্য অনুকূল আবহাওয়া খুবই জরুরি, কিন্তু গত মৌসুমে তাপমাত্রা অত্যন্ত কমে যাওয়া ও ভারী তুষারপাতের কারণে প্রায় 60 লাখ প্রজাতি মারা গেছে। ফলে এদের সংখ্যা প্রায় 27% কমে গেছে। মোনার্ক বাটারফ্লাই কেবল মিল্কউইড গাছে ডিম পাড়ে। এসব গাছে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের পাশাপাশি মেক্সিকোতে বনাঞ্চল ধ্বংস করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রজাপতির অস্তিত্ব মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। আমাদের উচিত এই প্রজাপতির খেয়াল রাখা। 1996 সালে মেক্সিকোতে আসা প্রজাপতির সংখ্যা ছিল প্রায় 100 কোটির মতো। 2013 সালে এই সংখ্যা প্রায় 350 লাখে নেমে এসেছে। তবে শিগগিরই কার্যকরী পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হলে মোনার্ক বাটারফ্লাই রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেক্সিকোর ইকোসিস্টেম রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা। শিরিন আক্তার, সময় সংবাদ।
ভারতের গুজরাটে পরিত্যক্ত নলকূপ থেকে একটি সিংহকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। সিংহটিকে বর্তমানে চিকিৎসার জন্য পশুর হাসপাতালে রাখা হয়েছে। সুস্থ হলে তাকে বনে ফেরত পাঠানোর কথা জানিয়েছে বন বিভাগ। খাবারের খোঁজে সিংহটি আমরেলি জেলার জনবহুল এলাকায় চলে আসলে অসতর্কতাবশত 50 ফুট গভীর পরিত্যক্ত নলকূপে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য বন কর্তৃপক্ষকে খবর দিলে তারা সিংহটিকে উদ্ধার করে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়তে গিয়েই বাকি ইউরোপকে উপেক্ষা করছেন এরদোয়ান, মন্তব্য বিশ্লেষকদের। তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে ড্যানিশ প্রধানমন্ত্রীর বৈঠক স্থগিত। উত্তরপ্রদেশে জেতার পর ভারতের গোয়া ও মণিপুরেও জোট সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিজয় র্যালিতে প্রধানমন্ত্রী মোদীকে দলীয় সংবর্ধনা। মার্কিন বাহিনীর পর এবার সিরিয়ার মানবিজের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ প্রেসিডেন্ট আসাদের। এবং মার্চেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। তুষারপাতে বিপর্যস্ত চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কাল তুষার ঝড় আঘাত হানবে নিউ ইয়র্কে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।